সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং করোনার এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সঠিক নিয়মে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা চলাফেরা করবে এবং বাসায় বসে না থেকে নিয়মিত পড়াশোনা করবে যখনই পরীক্ষা হবে, যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। আজকেরই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে যথারীতি তোমাদের সাথে রয়েছে জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আমরা এর আগের ক্লাসে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির মাধ্যমে কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। এই ক্ষেত্রে আমরা আমাদের যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রয়েছে, যদি একটা অর্থনীতিতে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়, এই ক্ষেত্রে কিভাবে সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে ব্যয় বৃদ্ধি বা খরচ বৃদ্ধিজনিত কারণে একটা অর্থনীতিতে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে কিভাবে রাজস্ব নীতির মাধ্যমে সেই মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করা যায়। ব্যয় বৃদ্ধিজনিত বা খরচ বৃদ্ধিজনিত বা যোগান হ্রাস যাকে বলে, এই সকল কারণে মোটামুটি একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এর ফলে কিভাবে সরকার রাজস্ব নীতির মাধ্যমে সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তো প্রথমে দেখবো আমরা রাজস্ব নীতি খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যে সকল রাজস্ব নীতির যে সকল হাতিয়ারগুলি কার্যকর হয়, তার মধ্যে প্রথমত হচ্ছে যে ভর্তুকি বৃদ্ধি করা, অর্থাৎ সাবসিডি দিবেন সরকার, সাবসিডিটা ইনক্রিজ করতে হবে। অর্থনীতিতে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে তথা যোগান বা উৎপাদন হ্রাস পাওয়ায় মুদ্রাস্ফীতি দেখা দিলে, অর্থাৎ একটা অর্থনীতিতে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে বা যোগান বা উৎপাদন হ্রাস পেলে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, এই ক্ষেত্রে সরকার উৎপাদন ক্ষেত্রে উপকরণের উপর ভর্তুকি প্রদান করতে পারে। উৎপাদনের যে উপকরণগুলি রয়েছে, সেই উপকরণের উপর সরকার কি করতে পারে? সাবসিডি দিতে পারেন। এর ফলে সাবসিডি দিতে পারেন, অর্থাৎ সাবসিডির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এর ফলে কি হয়? উপকরণের দামটা কমে যাবে এবং উৎপাদন খরচটাও কমে যাবে। উপকরণ খরচ এবং উৎপাদন খরচ যদি কমে যায়, এক্ষেত্রে কি হবে? উৎপাদনের পরিমাণটা বেড়ে যাবে। এর ফলে সামগ্রিক যোগান বাড়ে। আর আমরা জানি যে যখনই সামগ্রিক যোগানটা বেড়ে যাবে, তখন দাম স্তর কমে যাবে এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে থাকে। তাহলে লিঙ্কটা দেখো যে ভর্তুকি যদি সরকার, অর্থাৎ অর্থনীতিতে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা দেখা দিলে সরকার কি করতে পারে? উৎপাদনের উপকরণের উপর সাবসিডি দিতে পারে। সেই সাবসিডির পরিমাণটা যদি সরকার বৃদ্ধি করেন, এক্ষেত্রে কি হয়? আমাদের যে উপকরণ রয়েছে, উৎপাদন করতে যে সকল উপকরণের প্রয়োজন, সেই উপকরণের দাম কমে, অর্থাৎ উৎপাদন খরচটাও কমে যায়। এর ফলে উৎপাদন বাড়ে এবং সামগ্রিক যোগানটা বেড়ে যায়। আর সামগ্রিক যোগান যদি বেড়ে যায়, এই ক্ষেত্রে কি হয়? ব্যয় বৃদ্ধিজনিত বা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে থাকে। তাহলে এই বিষয়টাকে আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করব।
একটা চিত্র দেখো, পাশে আমি তোমাদের জন্য চিত্রটা অঙ্কন করে রেখেছি। তোমাদের যেহেতু অনলাইনে ক্লাস নেই, কাজেই উপস্থিত সময়ে যদি আমি চিত্রটা অঙ্কন করি অনেক সময় সাপেক্ষ, যার জন্য আমি চিত্রটা আগে থেকেই তোমাদের জন্য অঙ্কন করে রেখেছি। তো দেখো যে ব্যয় বৃদ্ধিজনিত বা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির কার্যকারিতা আমরা এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। পাশের চিত্রে যথারীতি যে নিয়মে আমরা চিত্রগুলি অঙ্কন করি, দুটা এক্সিস থাকে, দুটা এক্সিসে একটা এক্সিসে হচ্ছে দাম স্তর আর একটা হচ্ছে উৎপাদন স্তর দেখানো হয়। এখানে আমরা জানি একটা হচ্ছে ঊর্ধ্বমুখী রেখা, একটা হচ্ছে নিম্নমুখী রেখা। ঊর্ধ্বমুখী বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যে রেখাটা সেটা হচ্ছে এএস, মানে হচ্ছে এগ্রিগেট সাপ্লাই অর্থাৎ সামগ্রিক যোগান রেখা। এডিটা হচ্ছে কি, এডি হচ্ছে সামগ্রিক এডি নটটা হচ্ছে এখানে এগ্রিগেট ডিমান্ড অর্থাৎ সামগ্রিক চাহিদা রেখা। বাঁ দিকে ডান দিকে নিম্নগামী এডি নট প্রথম প্রাথমিক চাহিদা। এখানে দেখো আমরা চিত্রের মধ্যে যখন প্রাথমিক দাম, চিত্রের মধ্যে যে বিষয়টা দেখি আমরা, যখন প্রাথমিক দাম কি থাকে, পি নট থাকে। একটা অর্থনীতিতে যখন দামটা হচ্ছে পি নট, তখন হচ্ছে কি উৎপাদনটা হচ্ছে ওয়াই নট। এখানে সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখা পরস্পরকে ই নট বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ ই নট বিন্দুটাই হচ্ছে এখানে প্রাথমিক ভারসাম্য বিন্দু। আমরা জানি সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা পরস্পরকে যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে পরস্পর মিলিত হয়, সেই বিন্দুটাই হচ্ছে ভারসাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এই ই নট বিন্দুতে ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ওয়াই নট এবং দাম স্তর হচ্ছে পি নট। এখন এই অবস্থায় যদি প্রাথমিক অবস্থায় ভারসাম্য উৎপাদনের পরিমাণ ই নট এবং দাম স্তর পি নট, এই স্তরে যদি আমরা ধরে নিই যে একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজ করে, এখানে আমরা এই অবস্থায় অর্থনীতিটা আমরা ধরে নিলাম যে এখানে মুদ্রাস্ফীতিটা হচ্ছে এক্সিস্টিং। তাহলে এই ক্ষেত্রে সরকার কি করতে পারে, আমরা জানি খরচ বৃদ্ধিজনিত বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে সরকার একটা হাতিয়ার, রাজস্ব নীতির একটা হাতিয়ার হচ্ছে সরকার সাবসিডি ইনক্রিজ করতে পারে। তাহলে উৎপাদনের উপকরণের উপর সরকার কি করতে পারে, সাবসিডি দিতে পারে। যদি সাবসিডি দেন তাহলে কি হয়, সাবসিডি দেওয়ার ফলে কি হয় আমরা জানি, সাবসিডি দেওয়ার ফলে উৎপাদনের উপকরণের দাম কমে, উৎপাদন খরচ হ্রাস পায়, উৎপাদনের পরিমাণ বাড়ে এবং কি হয়, উৎপাদনের পরিমাণটা বেড়ে যায় এবং দাম স্তর তখন উৎপাদনের পরিমাণটা বেড়ে গেলে সামগ্রিক উৎপাদনটা বেড়ে যায়, এর ফলে দাম স্তরটা কমে যায়। এভাবেই একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি থাকলে সেটা নিয়ন্ত্রণে চলে আসে। তাহলে এখন দেখো এই ই নট অবস্থায় হচ্ছে প্রাথমিক অবস্থায় অর্থনীতিটা ভারসাম্য অবস্থায় আছে। এখন যদি এই অবস্থায় আমাদের হচ্ছে কি মুদ্রাস্ফীতি দেখা দিল, এই ক্ষেত্রে সরকার কি করতে পারেন, সাবসিডি দিতে পারেন। সরকার সাবসিডি যখনই দিবেন তখন সাবসিডি কিসের উপর দেয়, উৎপাদনের উপকরণের উপর, যেটা যোগানের সাথে জড়িত, উৎপাদনের সাথে জড়িত। তাহলে এক্ষেত্রে আমাদের যে এএস নট রেখা, যেটা প্রাথমিক সামগ্রিক যোগান রেখা, সেই প্রাথমিক সামগ্রিক যোগান রেখাটা ভর্তুকি সাবসিডি প্রদান করার ফলে এটা নিচের দিকে শিফট করে, এস নট থেকে এস ওয়ানে শিফট করে। এর ফলে দেখো আমাদের যে ভারসাম্য বিন্দু আছে সেই ভারসাম্য বিন্দু ই নট থেকে ইউয়ানে ভারসাম্য লাভ করে। এই ক্ষেত্রে উৎপাদনের পরিমাণটা আমরা জানি সাবসিডি দেওয়ার ফলে কি হয়, সামগ্রিক যোগান রেখাটা বাঁ দিকে শিফট করে, ডান দিকে শিফট করে। হ্যাঁ, এস নট অর্থাৎ প্রাথমিক সামগ্রিক যোগান রেখাটা সাবসিডি দেওয়ার ফলে পূর্বের রেখার ডান দিকে স্থানান্তরিত হয়, অর্থাৎ এস নট থেকে এস ওয়ানে এই রেখাটা শিফট করে। এর ফলে ভারসাম্য অবস্থারও পরিবর্তন হয়। ভারসাম্য অবস্থা, প্রাথমিক ভারসাম্য অবস্থা ই নট থেকে সেটা ইউয়ানে স্থানান্তরিত হয়। এর ফলে ভারসাম্য উৎপাদনের পরিমাণ ওয়াই নট থেকে বৃদ্ধি পেয়ে ওয়াই ওয়ান হয় এবং দাম স্তরটা কি হয়, দাম স্তরটা পি নট থেকে পি ওয়ানে কমে যায়। এর ফলে আমাদের যে মুদ্রাস্ফীতি থাকে সেই মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে চলে আসে। এই ব্যাখ্যাটা, চিত্রের এই ব্যাখ্যাটা পাশে আমি তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা এই লেখাটা দেখে তোমাদের খাতায় লিখে শিখে নেবে।
এরপরের যে মুদ্রাস্ফীতি যদি কি হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত বা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যদি দেখা দেয়, এই ক্ষেত্রে সরকার প্রথমত হচ্ছে সাবসিডি দিতে পারে, দ্বিতীয়ত হচ্ছে পরোক্ষ কর হার হ্রাস করতে পারে। কর আমরা জানি দুইটা, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। তাহলে পরোক্ষ এই ক্ষেত্রে যদি খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি একটা অর্থনীতিতে দেখা দেয়, তাহলে এই ক্ষেত্রে সরকার কি করতে পারে, এই ক্ষেত্রে সরকার পরোক্ষ কর হার হ্রাস করতে পারে। পরোক্ষ কর হারটা যেগুলি পরোক্ষ কর, যেমন ভ্যাট, আবগারি কর, উপকরণের উপর কর, বিক্রয় কর, এগুলি হচ্ছে পরোক্ষ কর। এই সকল পরোক্ষ করের যে রেট আছে, সেই পরোক্ষ করের হারটা হ্রাস করতে পারে। পরোক্ষ করের হারটা যদি হ্রাস পায়, এর ফলে উপকরণের দাম কমে যাবে। উপকরণের উপর কর হার কমালে কিংবা আমদানিকৃত উপকরণের উপর শুল্ক হার কমানো হলে উৎপাদন ব্যয় কমে, এবং ব্যয় কমলে উৎপাদন বাড়ে। উৎপাদন ব্যয়টা যদি কমে যায়, তাহলে উৎপাদনটা বাড়ে, এবং এর ফলে কি হয়, সামগ্রিক যোগান বাড়ে, দাম স্তর, সামগ্রিক যোগান যখন বাড়ে, আমরা এর আগের চিত্রে দেখে আসছি, দাম স্তরটা কি হয়, হ্রাস পায়। এর ফলে অর্থনীতিতে যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, সেটা সেই মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আসে। অর্থাৎ সরকার যদি খরচ বৃদ্ধিজনিত একটা মুদ্রাস্ফীতি একটা অর্থনীতিতে দেখা দেয়, এই ক্ষেত্রে সরকার তার পরোক্ষ কর হারটা হ্রাস করতে পারে। তো কোন কোন ক্ষেত্রে কি কি পরোক্ষ করের যে বিষয়গুলো, এটা হচ্ছে ভ্যাট, আবগারি কর লিখছে, আবগারি শুল্ক হোক, এরপর উপকরণের উপর কর, এবং বিক্রয়ের উপর যে ট্যাক্সটা, সেই ট্যাক্সগুলি কি করতে, ট্যাক্স রেটটা সরকার কমাতে পারে। এগুলি যদি কমানো হয়, তাহলে উপকরণের দামটা কমে যাবে, এবং উপকরণের উপর কর হার কমালে কিংবা আমদানিকৃত উপকরণের উপর শুল্ক হার কমালে উৎপাদন ব্যয়টা কমে যাবে, এবং উৎপাদন ব্যয় যদি কমে যায়, তাহলে উৎপাদনটা বাড়ে। এর ফলে সামগ্রিক যোগান বেড়ে যাবে এবং দাম স্তর হ্রাস পাবে। এর ফলে একটা অর্থনীতিতে যে মুদ্রাস্ফীতি, সেটা নিয়ন্ত্রণে আসবে। 3 নাম্বার হচ্ছে অভ্যন্তরীণ ঋণ। মুদ্রাস্ফীতির সময়ে সরকার দেশের অভ্যন্তরে ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। একটা অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন সরকার দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে কি করতে পারে, লোন নিতে পারে। এর ফলে কি হয়, অর্থনীতিতে আর্থিক প্রবাহ হ্রাস পায়। সরকার যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা ব্যাংক থেকে লোন নিয়ে নেয়, তাহলে কি হবে, এর ফলে অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহ হ্রাস পায়। একটা অর্থনীতিতে যে অর্থের মানি সাপ্লাই যে বেশি থাকে, সেই মানি সাপ্লাইটা হ্রাস পেয়ে যায়। এর ফলে সামগ্রিক চাহিদা হ্রাস পায় এবং দাম স্তর কমে যায়। এর ফলে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে থাকে। আমি আবারও বলছি, দেখো যে একটা অর্থনীতিতে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, অর্থাৎ খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি যদি দেখা দেয়, তাহলে সরকার ভর্তুকি দিতে পারে পরোক্ষ কর হার হ্রাস করতে, অর্থাৎ সাবসিডির পরিমাণ বৃদ্ধি করতে পারে, ইনডিরেক্ট ট্যাক্স রেট যেটা, সেটা হ্রাস করতে পারে, এবং যে ইন্টারনাল যে ডেফট গুলি আছে, সেই ইন্টারনাল ডেফটের কি করতে পারে সরকার, ইন্টারনাল ডেফটটা বা ডেফট ইন্টারনাল মানে অভ্যন্তরীণ বিভিন্ন সোর্স থেকে সরকার লোন গ্রহণ করতে পারে। এর ফলে অর্থনীতিতে কি হবে, আর্থিক এই তিনটা কারণে তিনটা হাতিয়ার, অর্থাৎ রাজস্ব নীতির এই তিনটা হাতিয়ারের মাধ্যমে খরচ বৃদ্ধিজনিত কিংবা যোগান হ্রাসজনিত যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, সেই মুদ্রাস্ফীতিগুলি সরকার নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে রাজস্ব নীতির মাধ্যমে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিলে আমরা সরকার কিভাবে সেই মুদ্রাস্ফীতিটা কন্ট্রোল করে, সেটা আমি 2টা ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথম ক্লাসে ছিল কি, যদি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয় একটা অর্থনীতিতে, এই ক্ষেত্রে সরকার কিভাবে রাজস্ব নীতি গ্রহণ করবেন, এর আগে ক্লাসটাতে আমি আলোচনা করেছি। আজকের ক্লাসে হচ্ছে, যদি যোগান হ্রাসজনিত কিংবা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে সরকার কিভাবে সেটা নিয়ন্ত্রণ রাজস্ব নীতির মাধ্যমে, অর্থাৎ সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে কিভাবে সেটা সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে।
দুটি ক্লাস, পরপরের দুটি ক্লাস তোমরা ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের পক্ষে যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি কিভাবে কার্যকর এই প্রশ্নটি পরীক্ষায় আসে, তাহলে তোমরা প্রশ্নটির উত্তর পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে পারবে। আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় থাকার চেষ্টা করবে এবং পাশাপাশি পরিবার আত্মীয় স্বজন সবারই খোঁজ খবর নেবে, যাতে এই করোনা পরিস্থিতিতে সংযোগ আমাদের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছেন, অধিকাংশ মানুষই করোনা আক্রান্ত, সবার খোঁজ খবর নিবে এবং নিজেরাও সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের পরিবারের সুস্থতার ক্ষেত্রে দায়িত্ব পালন করবে এবং দেশকে সেই করোনা মহামারীর হাত থেকে রক্ষা করতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এবং আমরা যদি সঠিকভাবে মাস্ক পরিধান না করি, তাহলে আমাদের যে ট্যাক্স রেট, আমাদের যে করোনার যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতি থেকেই পরিত্রাণ পাওয়া সম্ভব না। আমরা যে আজকে ক্লাসটি নিলাম, আমাদের যে ক্লাসটি ছিল, সেই ধারাবাহিকভাবে দুটি ভিডিও, অর্থাৎ রাজস্ব নীতির মাধ্যমে কিভাবে সমাজের যে মুদ্রাস্ফীতি যদি দেখা দেয়, অর্থাৎ খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কিংবা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যদি দেখা দেয়, তাহলে কিভাবে আমরা রাজস্ব নীতির মাধ্যমে একটা দেশের সরকার কিভাবে রাজস্ব নীতির মাধ্যমে সেই মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করতে পারে, সেটি পরপর দুটি ক্লাসে আমি আলোচনা করেছি। তোমরা ভালোভাবে দুটি ভিডিও দেখলে এই প্রশ্নটি তোমাদের জন্য পরীক্ষায় আসলেও তোমরা ভালোভাবে আনসার করতে পারবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ। আজকের ক্লাসটি ভালোভাবে তোমরা দেখবে। থ্যাঙ্কস টু অল।